বলছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা, ফাউন্টেন পেনের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কলম, মানে কোন কলম নিব। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এই লাইনটা কিন্তু এবার মাধ্যমিকে এসেছিল। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তো কোন বিষয়ে ভ্যাবাচাকা খেলেন? যখন তিনি প্রথম ফাউন্টেন পেন কলেজ স্ট্রিট হচ্ছে কলকাতায় অবস্থিত। তো যখন তিনি কলম কিনতে যান ফাউন্টেন পেন, এবার তখন দোকানদার তাকে জিজ্ঞেস করেন কোন ফাউন্টেন পেন দিব, তখন সে কিন্তু ভ্যাবাচাকা খেয়ে যায়। তিনি আউড়ে চলেছেন, পার্কার দেব না সেপার্ট দেব না ওয়াটারম্যান না সোয়ান না পাইলট, কোনোটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। বলছে পার্কার দেবো না সেপার্ট দেবো না ওয়াটারম্যান না সোয়ান, বিভিন্ন ধরনের পেনের নাম বলছে, তার সাথে দামও বলে যাচ্ছে গড়গড় করে। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতেই পারলেন যে আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। যেভাবে সার্কাসে খেলোয়াড় দেখায় যে চাকু একদিকে একটা মানুষ দাঁড়িয়ে থেকে চাকু ছোড়ে, ঠিক সেইভাবে। যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে তুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব এখনও ঠিক আছে। নিব বাড়ি খাওয়ার পরেও যে ভেঙে যায়নি, নিবটা তার দেখাচ্ছে। দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন যে আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরেই ফিরছিলাম। পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে, যেটা কলেজ স্ট্রিট থেকে যে পেনটা নিয়েছিলাম সেটা বাঁচিয়ে রেখেছিলাম। ফাউন্টেন পেনের এক বিপদ, তার লেখককে নেশাগ্রস্ত করে। কি করে? নেশাগ্রস্ত, মানে নিপ পেনের থেকে তাড়াতাড়ি হাতেও চলে। নিপ পেন যেরকম ধীরে ধীরে কালি পড়বে, ধীরে ধীরে করবে, কিন্তু লিখতে পারলে পেজ ছিঁড়ে যাবে। কিন্তু ফাউন্টেন পেনের ব্যাপারটা আলাদা, লেখার সাথে সাথে কি হাতের গতিতেও লেখা কিন্তু বাড়তে থাকে। তাই লেখক অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক যেমন শৈলজানন্দ। তো লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ, অর্থাৎ ফাউন্টেন পেন সংগ্রহ করে যে রেখেছিলেন শৈলজানন্দ লেখক। তো সে ফাউন্টেন পেন কাকে দেখিয়েছিল? কতককে দেখিয়েছিল। ডজন দুয়েক তো হবে, ডজন দুয়েক মানে হচ্ছে এক ডজন কত? 12টি, ডজন দুয়েক মানে 24টি। পার্কারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। শরৎদা বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে কার কার ফাউন্টেন পেনের নেশা ছিল? শৈলজানন্দেরও আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তার ফাউন্টেন পেনের আদি নাম কী ছিল? রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। যে ওয়াটারম্যানই তাকে কী করেছিলেন? আরও আধুনিক করে তৈরি করেছিলেন, যে জন্য তার নাম দিয়েছিলেন ফাউন্টেন পেন। আর আমাদের হচ্ছে ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত। কে ছিল? কথক ছিলেন হচ্ছে কালি কলম। কালি কলম বলতে কালি তৈরি করা, তারপরে যে খাগের কলমকে নিব তৈরি করা, অর্থাৎ দোয়াত আর নিবের কলম। বাঁশের বা কঞ্চির নিয়েছি অনেক পরে, বা কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তি হওয়ার। বলছে বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে বা শহরে যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন কিন্তু সেটা আর ব্যবহার করলাম না। কালি বানানোও বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দু রকমের বড়ি কিন্তু পাওয়া যেত। তারপরে কী আসতো বলতো? বড়ি টাইপের, মানে ওষুধের বড়ি টাইপের আসতো, সেগুলো জলের মধ্যে গুলে দিলেই কালি তৈরি হয়ে যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা। তাহলে নাম কি হচ্ছে? কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও
পাওয়া যেত, তবে তা ফাউন্টেন পেনের জন্য। বিদেশি কালি কিসের জন্য পাওয়া যেত? ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। নিব এবং পেনের যে হ্যান্ডেল বলতে পেনের যে দেহটা সেটা কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যেত। সুচালু মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, আর যার যেমনটি চাই। বলছে সুচালু মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমন চায়, কারো সুচালু চাই, যার যেভাবে হিসাব প্রয়োজন সে সেভাবে পেতেন। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বেরিয়ে গিয়েছিল একসময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি। কী দিয়ে তৈরি হতো বিদেশের সেই নিবগুলো? হয় গরুর শিং কেটে, আর নাহলে কচ্ছপের খোলটা মানে উপরে খোলসটা কেটে। খুবই টেকসই জিনিসগুলো। টেকসই মানে কি? অনেক দিন ধরে টেকে। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই অবস্থা। পালকের কলম কি হয়? তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়। কখনো মানে লিখতে লিখতে কী হয়, পেন একটা হয়ে যায়, যেরকম পেন্সিল দিয়ে লিখতে লিখতে কমে যায় কি না, সেরকম পালকের কলমগুলো তাই হতো। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। মানে তার দেহটা দেখবে এখনও রূপার পেন পাওয়া যায় না, ঠিক তেমনই কি বলতো, দেহটাকে সোনা দিয়ে মুড়ে দিত। আর কোনো কোনো ইয়েতে পেনের ধরনের নিবের জায়গায় কী দিত বলতো? হিরে দিত, হিরে। তো সেটাতে পেনটার কী হতো? আরও দামি পেন হয়ে যেত। এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। বলছে এগুলোই রকমারি পেন এসে নিয়ে কী করলো? কালি আর কলম কিন্তু আস্তে আস্তে বাজার থেকে সরে গেল দোয়াত। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই তখন কী হচ্ছে? ফাউন্টেন পেন। যখন আমরা কলেজে পড়ি, তো কত করে যখন কলেজে পড়ে তখন কিন্তু আর কালি কলম বলতে কিছু নেই। কী আসলো? সব ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। কিসের জন্য উধাও হয়ে গেছে? সে ফাউন্টেন পেনের জন্য উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম। বলে যেখানেই যায় এখন দোয়াত আর কলম কিন্তু সব কিন্তু আউট হয়ে গেছে। এখন কী হচ্ছে? সেগুলো এখন সাজিয়ে রাখার আসবাব, মানে এখন শো আপ করার জন্য সামনে খালি রেখে দিচ্ছে শো একটা। কালি, আধার, ব্লোটিং পেপার সব এগুলোও কিন্তু শেষ। কীভাবে কালি তৈরি করা হতো, যে ব্লোটিং পেপারে যে লেখা হতো, সেগুলোও কিন্তু শেষ। একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে। বলছে একসময় ধরনের যখন দিয়ে লিখতো, নিপ পেন দিয়ে লিখতো, তখন কী বলতো? কালিটা শোকাতে হবে, নাহলে কী বলতো? কালিটাকে ধরবি, সব কালিটা চুয়ে চুয়ে পড়ে গোটাটার মধ্যে লেখাটায় কী করতো? তখন কী করতো? তো শুকনো বালির মধ্যে নিয়ে গিয়ে লেখাটাকে রাখতো, কি লেখাটা কী বলতো? যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি। পরে ব্লোটিং পেপার আসলো। সব মিলে লেখালেখি একটা রীতিমতো ছোট্ট একটা অনুষ্ঠান। এই লাইনটা দাগিয়ে নাও, এই লাইনটা থেকেও কিন্তু কোশ্চিন আসে, যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। কি ওই যে বলছে যে এখন ওই যে আগে যেরকম কালির আধার, ব্লোটিং পেপার, একসময় শুকনো হতো, কী হতো? শুকনো হতো কী দিয়ে? বালি দিয়ে। সেই সময় লেখাকে, এখন তারপরে আসলো ব্লোটিং পেপার দিয়ে। এখন সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেই নিয়ে লেখালেখি একটা রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। দোয়াত যে কত রকম হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সিলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিংয়ের, এমনকি সোনারও। গ্রামে দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাচ্চা, তোমার সোনার দোয়াত কলম হোক। পাস করলে মানে কি? ধরনের কেউ ধরনের ভালো রেজাল্ট করে বেরিয়ে গেল, তখন তাকে আশীর্বাদ করতে যে তোমার যেন একটা ভালো কলম হোক, সোনার কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহের থেকে। সাহিত্য কিংবা ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। বলছে দোয়াতের কালি দিয়ে বিভিন্ন লেখকরা কী করছে? তাদের অমর কাব্য সৃষ্টি করে গেছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে মহাকবি কালিদাস থেকে শুরু করে সবাই। কোথায় গেল সেসব দিন? এখন ফাউন্টেন পেন। ক্রমে কিন্তু তাও বুঝিবা যায়। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে সেটাও কিন্তু ফাউন্টেন পেনও আজকে যায় ভাব, কারণ সব এখন অনলাইনে কাজ চলে এসছে। এখন বল পেন বা ডট পেন
এক রোগা লিকলিকে রিফিলে যে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। মানে এখন কি হয়, পেন মানুষ কি নেয়, কত তাড়াতাড়ি হাতটা চালাতে পারে, পেনটা কতটা স্মুথ হবে সেটাই কিন্তু মানুষ দেখে তারপরে কিন্তু পেন নেয়। ফাউন্টেন পেনে অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। কত রকম নিব রয়েছে? 700 রকম। কাদের? ফাউন্টেন পেনের তহবিলে। যারা গান চর্চা করেন তাদের জন্য একটা, যারা শ্রুতিলেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য একটা, যারা বা হাতে লেখেন তাদের জন্য একটা। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব ছিল। এক কথায় সব ধরনের, কেউ বা হাতে লিখবে, কেউ ডান হাতে লিখবে, কেউ শ্রুতি লেখক, কেউ গল্প লিখবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিন্তু কলম ছিল। আর যন্ত্রযোগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড, অর্থাৎ 1 পাউন্ড ইকুয়াল টু 75 টাকা। মানে এখন তো বেশি 1 পাউন্ড আরও। তাহলে ভাব 1 পাউন্ড 75 টাকা মানে 2500 পাউন্ড, মানে হিসাব করে দেখ যে কত টাকা হতে পারে একটা পেনের দাম। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়। সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আর কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। বলছে আস্তে আস্তে কী বলছে, কম্পিউটার আসার কারণে পেনটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাবে জাদুঘরে। কেন বলছে? জাদুঘরে কি হয়, আমাদের সেই স্মৃতিচিহ্নগুলোকে সেখানে কি মজুত করে রাখা হয় পরবর্তী প্রজন্মকে দেখার জন্য। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইছে। তাহলে কলমের দিন কি ফুরাইল? বঙ্কিমচন্দ্র লিখেছেন, বলছে লাঠি তোমার দিন ফুরাইছে, তাই না? এখন বলছে তাহলে কি কলমের কি তাহলে দিন ফুরিয়ে আসছে? কারণ যেভাবে অনলাইন ধরনের কম্পিউটারের যুগ এসেছে সেই হিসেবে কলমের দিনটাও কিন্তু আস্তে ফুরিয়ে যাচ্ছে। কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, মানে সে যে যাবে এটা একদম পাক্কা ইতিহাসে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফি। এই লাইনটা দেখাও, লিপি কৌশলী বা ক্যালিগ্রাফিস্ট কি? ক্যালিগ্রাফিস্ট কি বললাম? যারা হচ্ছে কলমবাজ, যারা ওস্তাদ কলমবাজে, লেখাতে ওস্তাদ, তাদেরকে বলে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কৌশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থও লিপিকরদের দেখে পুঁথি নকল করতেন। সাধারণ গৃহস্থ কী করতো বলতো? বা পুঁথি মানে কি নকল করতেন, লিপিকর যেটা তুলে দিতেন সেটাকেই কপি করা হতো। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনন বিরণী চ, অর্থাৎ এমনভাবে লেখা থাকে, মানে সবগুলো সুশৃঙ্খল। যেভাবে দেখবি বইয়ের পাতায় প্রত্যেকটা লাইন প্রত্যেকটা মাপে আছে, ঠিক সেইভাবে যে লিখতো, বোঝা যেত না যে অন্য কোনো পেন দিলে বা হাতের লেখা বোঝা যেত না। প্রত্যেকটা ছত্রভাবে মেলানো থাকতো, অর্থাৎ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর একদম সমান, যেরকম বইয়ের মধ্যে আমরা দেখতে পাই ছাপার মতো, ঠিক সেইভাবে লেখা হতো। একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তকর, অথচ কত সামান্য না রোজগার করতেন। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন মাত্র 60 টাকা। আর কিছু কাপড় আর মিঠাই হতো মিষ্টি। এক সাহেব লিখে গেছে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। কত? 12 আনায় কত অক্ষর লেখানো হতো? 32,000। তব পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকর না কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, কারণ এই পুঁথি খুব কষ্ট করে তারা তৈরি করতো। এখন তো কী হচ্ছে, প্রিন্ট আউট হচ্ছে, একটা মেশিনে মেরে দিচ্ছে, সব বই বেরিয়ে যাচ্ছে। এবার পুঁথি তখন হাতেই সব নকল করতে হতো, তখন তো এত মুদ্রণ যন্ত্র ছিল না। কলমকে বলা হয় আবার তলোয়ারের চেয়ে শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। বারুদের গন্ধ কি আবার কানে আসে? নাকে আসে। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে কুড়ো এবং মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। বলছে এই পেনটাই আবার যে অত্যাচারী শাসক, মিথ্যাচারী শাসক বা মানুষের উপর তাদের বিরুদ্ধেও কিন্তু এই কলম কিন্তু চালিয়েছে। কলকাতার ইতিহাসে যে
এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এক পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। আমাদের কালে বলতে কথকের কালের যে লেখক এখনও কিন্তু অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। টাইপরাইটারে কে লিখে গেছেন? অন্নদাশঙ্কর রায়। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন। তো তিনি এখন কলম ছেড়ে কী করছে, টাইপরাইটারের মধ্যে যে কিবোর্ডে লিখছেন আর মনিটরে সব লেখা উঠে যাচ্ছে। অন্যরা প্রায় সবাই লিখছে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। কে রেখেছিলেন? বল পেনের একটা নিবের কলমের মান কে সব বাঁচিয়ে রেখেছিলেন? একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। বলছে তিনি যে চিত্রলিপি হিসেবে যে সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিছু হয়েছিল পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবন্ত সাদা কালো ছবি। বলছে অক্ষর যখন লিখেছিলেন কাটাকাটি, তো সেই সময় কাটাকাটি করতে গেলে খুব ধীরে সুস্থ তাদেরকে লিখতে হতো, অক্ষর চয়ন করতে হতো। কিন্তু কোনো সময় কাটাকাটি করতে করতে কী বলতো, তার একটা ছবির মতো হয়ে গেছিলো পেজটা, সাদা কালো ছবি। সেটাই তার বিখ্যাত হয়ে গেছিলো পরবর্তীকালে। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পের। বলছে একটা শিল্পের হাতে ছবি আঁকা আর একটা কম্পিউটার হাতে ছবি আঁকা একটু রাত দিন তফাৎ থাকতে পারে, কারণ তার তো মনের ইচ্ছা মতো সে ছবিটা আঁকাবে হাতের কায়দা কৌশল হিসেবে, কিন্তু কম্পিউটারে একটা করে কমান্ড দিতে হবে, তারপরে ছবি আঁকাবে, নিজের মতো করে ছবি কিন্তু আঁকতে পারবে না। আমি আবার কালিকেক ও কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। বলছে আমি কালি কলমের ভক্ত ঠিকই, কিন্তু ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কারণ ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফার্সি কবির মতো বলছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হয়তো কথক এই কথাটা কিন্তু বলছে যে কি মানে বল পেন বা ফাউন্টেন পেনের কি তিনি আত্মসমর্পণ করে দিয়েছেন। বলছে তুমি সবল আমি দুর্বল, কারণ তোমাকে ছাড়া তো চলতে, কারণ পেন ছাড়া তো লেখক লিখতেই পারবে না লেখালেখির অফিসে, কারণ সে তো টাইপরাইটার ধরেনি। তাই বলছে তুমি সাহসী আমি ভীরু। চাও হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধর্ম লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। বলছে অসাবধানবশত কি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পেন কী হয়েছিল, বুকের মধ্যে গেঁথে গেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু।